অযোধ্যা করিডোরের কিন্তু একটা বিস্তীর্ণ অংশ এখনো কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, যার ফলে এই জায়গাটা ভীষণ সেন্সিটিভ হয়ে রয়েছে। যদি একটু বিস্তারিতভাবে তুলে ধরো। হ্যাঁ, ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয় এবং চুক্তি হওয়ার পরে কিন্তু বাংলাদেশের 3টি গ্রাম রয়েছে, অঙ্গরপোতা, দহগ্রাম। এই অঙ্গরপোতা ও দহগ্রাম, এই গ্রাম দুটির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে লিজে 3 বিঘা জমি বাংলাদেশকে দেওয়া হয়েছে। সেই 3 বিঘা জমি দিয়েই কিন্তু বাংলাদেশের লোকেরা তাদের এই গ্রাম দুটিতে, অঙ্গরপোতা, দহগ্রাম গ্রামগুলিতে যাতায়াত করে। সেক্ষেত্রে এই যে গ্রাম ও দহগ্রামের পাশে যে ভারতীয় গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলিতে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া দেওয়া নেই, যার ফলে অনায়াসে এই গ্রামগুলি থেকে দুষ্কৃতীরা মাঝে মধ্যে ভারতীয় গ্রামগুলিতে প্রবেশ করে এবং ভারতীয় ভূখণ্ড থেকে গরু ছাগল চুরি করে নিয়ে যায় এবং নানা রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ করে। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা দাবি করছিলেন যে এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়। শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, বাংলাদেশ থেকে বিভিন্ন রকম যে পাকিস্তান হয়ে যারা বাংলাদেশে এসে বিভিন্ন জঙ্গি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারাও কিন্তু অনায়াসে এই 3 বিঘা পেরিয়ে অঙ্গরপোতা এবং দহগ্রাম যে গ্রাম রয়েছে, সেই অঙ্গরপোতা এবং দহগ্রাম গ্রাম দিয়ে অনায়াসে ভারতীয় মূল ভূখণ্ডে ঢুকে যাচ্ছিল এবং একাধিক বাংলাদেশে বা জঙ্গি সন্দেহে একাধিক লোকজন কিন্তু এই এলাকা থেকে বারবার মেখলিগঞ্জের পুলিশ, কুচবিহারের পুলিশ কিন্তু গ্রেপ্তারও করেছে। সেই ক্ষেত্রে কিন্তু বারবারই দাবি উঠছিল যে এই 3 বিঘা করিডোরে চারিদিকে, যেখানে অঙ্গরপোতা দহগ্রামের চারিদিকে যেখানে ভারতীয় মূল ভূখণ্ড রয়েছে, সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া দিতে হবে। কিন্তু সেই কাঁটাতারের বেড়া দিতে গেলে জমি প্রয়োজন। সেই জমি বিগত সরকার আমলে পাওয়া যায়নি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পরে তিনি ঘোষণা করেন 45 দিনের মধ্যেই কিন্তু। এমনকি তাহলে সেক্ষেত্রে কি বলা যেতে পারে, তাহলে কোথাও একটা গিয়ে এতদিন ধরে তাহলে কি জিহাদিদের কন্ট্রোল করা হতো কোচবিহার থেকে? কোচবিহারই কি সেই জায়গা যেখান থেকে কন্ট্রোল করা বা জিহাদি ঢোকানো অনেক বেশি সহজ ছিল? দেখো, রাজ্যের মন্ত্রী মালতী রাও সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, আর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারে ঢুকতে গেলে চারিদিকে, যেহেতু ভারত সরকারের চারিদিকে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে একাধিক রাজ্য কিন্তু বিজেপি শাসিত, অসম থেকে শুরু করে সব বিজেপি শাসিত। সেখানে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো সমঝোতা করা হয় না, সেক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। সেই কারণেই কিন্তু দিনহাটাকে নতুন করে করিডোর বানিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং যেহেতু দিনহাটা সহ মেখলিগঞ্জের 3 বিঘা সহ বিভিন্ন এলাকায় কাঁটাতারের বেড়া নেই, এইসব এলাকায় নদী, তিস্তা নদী, মানসাই নদীর মতো বড় বড় নদী বাংলাদেশে গেছে, যে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, সেই এলাকা দিয়ে কিন্তু অনুপ্রবেশের ঘটনা বারবার ঘটছে এবং এই অনুপ্রবেশের আড়ালে কিন্তু ভারত বিরোধী শক্তির একাধিক লোকজন প্রবেশ করছে। তারা কিন্তু দিনহাটাকে করিডোর বানিয়ে ট্রেনের মাধ্যমে শিলিগুড়ি পৌঁছাচ্ছে এবং শিলিগুড়ির পর থেকে বিভিন্ন ভাবে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এতদিন পুলিশই কড়াকড়ি ছিল না, পুলিশি নজরদারি ছিল না, যে কারণে পশ্চিমবঙ্গের ভিতরে যখন ঢুকে পড়ছে, অর্থাৎ কাঁটাতারের বেড়া সীমানা রয়েছে, সেই সীমানা পেরিয়ে যখন ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু বিএসএফ এর ততটা আর নজরদারির মধ্যে থাকে না, তখন দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের উপর বর্তায়। সেক্ষেত্রে যদি দেখা যায় দিনহাটার মতো করিডোর ব্যবহার করে বা 3 বিঘার মতো করিডোর ব্যবহার করে মূল ভূখণ্ডের ভিতরে ঢুকে পড়ে, শিলিগুড়ি পৌঁছে যায়, তারপর রেল লাইন, বাস বা প্লেন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে সহজে প্রবেশ করতে পারছে। কিন্তু এখন বেঙ্গল এসটিএফ যেভাবে সক্রিয় হয়েছে এবং কেন্দ্র সরকারের সাথে যে আমাদের রাজ্য পুলিশের যোগাযোগের ব্যবস্থা যে রয়েছে, তাদের কোঅর্ডিনেশন মিটিং বারবার বৃদ্ধি পাচ্ছে, সেই কারণেই কিন্তু একের পর এক সাফল্য আসছে। সেই কারণে অমিত শাহের শাহী সফরের আগে একের পর এক জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সঙ্গে কিন্তু পাকিস্তানের যোগাযোগ, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার একাধিক যোগসূত্র কিন্তু পাওয়া গেছে। হ্যাঁ, একেবারে মানসু, তুমি সেই ঘটনা তুলে ধরেছিলে যে কিভাবে পাকিস্তান থেকে কন্ট্রোল করা হতো, কিভাবে সিম কার্ড পাচার করা হতো, কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট কিভাবে করা হতো, সেই সমস্ত তথ্য তুমি এর আগে তুলে ধরেছিলে। মানসুর, আমরা জানি যে আজকে একাধিক বৈঠক রয়েছে, একাধিক ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, অর্থাৎ সেই জায়গা থেকে দেখো নিরাপত্তার কিন্তু একটা বিষয় চলেই আসছে। আমাকে যদি একটু সামগ্রিক চিত্রটা তুলে ধরো কোচবিহার সহ পুরো উত্তরবঙ্গের নিরাপত্তার দিকটা ঠিক কিভাবে আঁটোসাঁটো করা হয়েছে, কারণ একের পর এক যেভাবে জিহাদি জঙ্গি কার্যকলাপ আমরা দেখছি, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে এসেছেন তখন তার নিরাপত্তার বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা জিনিস জানা যায়, যখন কিছু সবার আগে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তার যে যাতায়াতের পথ সম্পর্কে কিন্তু নজরদারি চালাচ্ছিল আইএসআই জঙ্গিরা, তখন সেই তথ্য পায় এবং সেই অভিযোগে একজনকে গ্রেপ্তার করে। তারপর থেকে কিন্তু রাজ্যে আসা যত ভিভিআইপি রয়েছে, তাদের সবার নিরাপত্তা পদ্ধতি কিন্তু সম্পর্কে কিন্তু আবার রিআপডেট করা হয়
মুখ্যমন্ত্রী সফরের উত্তরবঙ্গ সফরের একটা জল্পনা ছিল, কুচবিহারে তার আসার কথা ছিল গত 21 তারিখে, হ্যাঁ, কিন্তু এই যে আইএসআই থ্রেটের পর থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা একদমই পাল্টে দেওয়া হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নয়, অমিত শাহের সফরসূচি কিন্তু আগে থেকেই জানানো হয়েছিল। তারপর থেকে তার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীরা কিন্তু বারবার বিভিন্ন ভাবে তার সফরকে ঘিরে কতটা থ্রেট রয়েছে তা যাচাই করে দেখতে শুরু হয়েছে। কেননা সেই শিলিগুড়িতে একজনের এসটিএফ যাদের গ্রেপ্তার করেছে তাদের একজনের বাড়ি শিলিগুড়িতে, একজনের বাড়ি শিলিগুড়ির কাছে উত্তর দিনাজপুরে এবং শিলিগুড়ি থেকে কিছুটা দূরে কোচবিহারের দিনহাটাতে কিন্তু একাধিক জঙ্গি সংগঠনের লোকজনকে কিন্তু গ্রেপ্তার করেছে, যাদের বাড়ি এখানে রয়েছে। এবং শিলিগুড়ির পাশে নেপালেও কিন্তু একাধিক সন্দেহ করা হচ্ছে একাধিক বিশাল এবং কাঞ্চনা নামে দুজনকে, যারা কিন্তু এই চর আইএসআই চরের সঙ্গে জড়িত। সেই ক্ষেত্রে কিন্তু অমিত শাহের নিরাপত্তা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সেই কারণে কিন্তু কেন্দ্রীয় অমিত শাহের নিরাপত্তা ব্যবস্থা খুবই আঁটসাঁট করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। শুধু তাই নয়, যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেকের নিরাপত্তার বলয় কিন্তু আরো বেশি করে বাড়ানোর জন্য একটু আগে আমাদের জানাচ্ছিল যে অমিত শাহ কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন 3 দিক থেকে চিকেন নেক্সের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে। অসমের ধুবড়ি থেকে শুরু করে কিষানগঞ্জ, শিলিগুড়ি সব জায়গায় কিন্তু এখন নতুন করে এসএসবি ক্যাম্প হবে, বিএসএফ এর ক্যাম্প হবে, কেন্দ্রীয় বাহিনীর অনেক ক্যাম্প হেডকোয়ার্টার তৈরি হবে এবং তারা আলাদা করে এই চিকেন নেকের নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু নজরদারি চালাবে। সেক্ষেত্রে শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি, যেখানে নজর রয়েছে ভারত বিরোধী শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ভারত বিরোধী শক্তির পাকিস্তানি চক্র এবং ভারত শিলিগুড়ির পাশে চায়না বর্ডার যে রয়েছে তাদের যে নজর রয়েছে চিকেন নেক্সের উপর, তা প্রতিহত করাই এখন কিন্তু ভারত সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হচ্ছে, ভূগর্ভস্থ বৃদ্ধি করা হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে গুলির সংখ্যা কিন্তু যে রয়েছে তাদের যে পরিকাঠামোগত উন্নয়ন, সেখানেও কিন্তু উন্নয়ন করা হচ্ছে। অর্থাৎ যে কোনো পথে এবং বিমান পথে, অর্থাৎ ভারতের আমাদের যে শিলিগুড়ি চিকেন নেক্স রয়েছে তার নিরাপত্তা কিন্তু হাসিমারা সহ বিভিন্ন যে নিয়োগ করা হয়েছে এবং S-400 রাশিয়া থেকে নিয়ে আসা সেই S-400 কিন্তু নিয়োগ করা হয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক্সের শিলিগুড়ি নিরাপত্তার জন্য। তবে সরকার পরিবর্তনের পর থেকে তুমি ঠিক কোন কোন ছবিগুলোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছ? মানে আগের যখন সরকার ছিল তখন বর্ডার এলাকাগুলোতে এই আমরা জানি যে বিভিন্ন ধরনের কিন্তু এই সমস্ত জঙ্গি জিহাদি আসার বারবার অভিযোগ সামনে এসেছে। সরকার পরিবর্তনের পর থেকে ছবিটা ঠিক কতটা বদলেছে? আমি যদি বলি নতুন সরকার আসার পর না আসমান জমিন পার্থক্য দেখা গেছে। কেন? জমি দেওয়ার জন্য দ্রুত গতিতে কাজ চলছে, আর যেখানে অত্যাধুনিক মডেলে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়ে গেছে।